শুভ সন্ধ্যা সবাইকে। I guess we're on live. আমি ফাতেমাতুজ জোহরা। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউথ পলিসি ফোরাম আয়োজিত সিরিজ দ্য পাওয়ার আওয়ার কনভারসেশন টু ইন্সপায়ার এর দ্বিতীয় পর্ব আগামীর পথ চলায় তারুণ্যের প্রস্তুতিতে। আমি বর্তমানে হেড অফ পলিসি অ্যাডভোকেসি হিসেবে ওয়াইপিএফ এ কাজ করছি। আর আজকের পর্বের নাম শুনে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমরা আজকে কি নিয়ে কথা বলবো। আমরা আজকে কথা বলতে চাই তরুণদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে। আর আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন খুবই অভিজ্ঞ দুজন অনারেবল ফেলোজ আমাদের ওয়াইপিএফ এর, যারা দীর্ঘদিন যাবত ধরে এই সেক্টরে কাজ করে আসছেন এবং অনেক অভিজ্ঞতা আছে। সো আমি একটু শর্টে ইন্ট্রোডিউস করে দিতে চাই আজকে আমাদের সাথে যারা আছেন। প্রথমে আছেন মোহাম্মদ সাকিব খালেদ ভাইয়া। উনি ওয়াইপিএফ এর ইকোনমিক পলিসি নেটওয়ার্কের একজন ফেলো অ্যান্ড ইউথ স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টে তার প্রায় এক যুগেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে চেভেনিং স্কলারশিপ পেয়ে মাস্টার্স শেষ করেছেন। আর এছাড়াও তিনি কাজ করছেন সুইস কন্ট্যাক্টের একজন পোর্টফোলিও ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। ভাইয়ার কাছ থেকে শুনবো ইউথ স্কিলস ডেভেলপমেন্টের বিভিন্ন দিক নিয়ে কথা। তার সাথে আমাদের সাথে আজকে আরো রয়েছেন সোহান হায়দার ভাইয়া। উনি ওয়াইপিএফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পলিসি নেটওয়ার্কের একজন ফেলো। তিনি স্মার্টিফায়ার একাডেমি নামে একটি ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং স্টার্টআপের প্রতিষ্ঠাতা। সো সোহান ভাইয়া হচ্ছেন B2B মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক বছরের অভিজ্ঞতা রয়েছেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির IB এর স্নাতকোত্তর শেষ করে বর্তমানে তিনি অটোয়া ইউনিভার্সিটির টেলফার স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন। সো আমরা স্কিলস ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ, তার পাশাপাশি হায়ার স্টাডিজ নিয়ে অনেক কথা হবে। এবং আমাদের যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি ইনভাইট করব যে আপনারা আমাদেরকে আমাদের ফেলোদের জন্য যে কোয়েশ্চেন্স থাকে আপনারা সেটা ফেসবুকের কমেন্টের থ্রুতে আমাদেরকে জানিয়ে দেন। আমরা ট্রাই করব লাস্টে অ্যাড্রেস করতে। সো আর দেরি না করে আমি প্রথমে চলে যাই গেস্ট আছেন ওনাদের কাছে। সো একটু ভাইয়া প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে আপনাদের জার্নিটা সম্পর্কে একটু শুনতে চাই, যে আপনাদের সোফার যে পড়াশোনা থেকে শুরু করে যে এখন পর্যন্ত ক্যারিয়ারের গল্পটা যদি একটু ছোট্ট করে আমাদেরকে শেয়ার করেন। প্রথমে সাকিব ভাইয়ের কাছে যাব। ভাইয়া আপনি একটু যদি শেয়ার করেন। Sure. Thank you very much, Fatima. First of all, thank you very much, YPF, for organizing this. আমার মনে হয় এটা বাংলাদেশের ইউথদের জন্য, যারা ইউথ পলিসি ফোরামের থ্রু দিয়ে এটা দেখছে, যারা শুনছে, আই থিঙ্ক সবার জন্য it will be a very interesting show, and I'm very excited to be a part of it and discussing with you, Fatima, for the next 1 hour. So our journey, basically, I'm a guy from Chittagong. I was born and brought up in Chittagong. আমার স্কুল কলেজ দুটোই চট্টগ্রাম থেকে আমি পাস করেছি। আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে SSC and then HSC করি, and then ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে আমি আমার BBA সম্পন্ন করে তারপরে আমি আমার প্রফেশনাল লাইফ শুরু করি। প্রফেশনাল লাইফের শুরুতে বেসিক্যালি I started my job with a multinational corporation in Bangladesh in the marketing department, British American Tobacco. But very soon, while basically working in the corporate sector, I realized that my heart wants something different. So I moved to the non-profit sector. I joined Swiss Contact, which is a Swiss non-profit organization which works for economic development, youth skills development, and entrepreneurship development. So এখানে আমি আমার এক্সপার্টিজ গেইন করেছি। গত প্রায় 9-10 বছরের মতো এই সেক্টরে কাজ করছি। আমি সুইস কন্ট্যাক্টের সাথে কাজ করেছি এবং বিভিন্ন আরো কিছু নন প্রফিট অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, যেখানে আমার অভিজ্ঞতা আছে ইউথ স্কিলস রিলেটেড, ইউথ এন্টারপ্রেনারশিপ রিলেটেড বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প ডিজাইন করার অভিজ্ঞতাটা আছে। এর বাইরে আমি আমার পার্সোনাল লাইফে বেসিক্যালি আমি টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল নামে একটি লিডারশিপ অ্যান্ড পাবলিক স্পিকিং কমিউনিকেশন অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, যেখানে আমি বিভিন্ন লিডারশিপ পজিশনের থ্রু দিয়ে more than 100 youth, and when I say youth I mean both students, university students, and also young professionals plus elder professionals, তাদেরকে আসলে কোচিং, মেন্টরিং, সাপোর্ট প্রোভাইড করার সুযোগ হয়েছে লিডারশিপ এবং পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিলস রিলেটেড।
বর্তমানে আমি ইউকেতে আছি। আমি আমার মাস্টার্স করছি ইন গ্লোবালাইজেশন বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ সাসেক্স ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। আর এর আগে আমার আরেকটা মাস্টার্স ছিল ঢাকা থেকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি। সো দিস ইজ মাই সেকেন্ড মাস্টার্স that I'm doing. So yeah, in a nutshell, this is a brief introduction about myself, I guess. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা আরো শুনবো আপনার অভিজ্ঞতা নিয়ে, এবং তার আগে একটু সোহান ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া, আপনি যদি একটু আপনার জার্নিটা নিয়ে আমাদেরকে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সাকিব ভাই as well. সাকিব ভাইয়ের ইন্ট্রোডাকশনটা খুবই ইন্সপায়ারিং ছিল। I could relate to some things, definitely যে corporate experience এ কাজ করা, having that question of what am I doing with my life and how can I create bigger impact, because হয় যে when we are working for a big team অনেক রেসপন্সিবিলিটি থাকে, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিটা যখন থাকে একটা টিমে, যেমন আমি মার্কেটিং টিমে ছিলাম, we have to think of যে রেভিনিউ কিভাবে আরো বাড়ানো যায়। বাট ওই পয়েন্টে মনে হয় যে আচ্ছা, রেভিনিউ প্লাস ইম্প্যাক্ট প্লাস আরো কিছু জিনিস হলে মনে হয় আরো ভালো। তো আমি যদি আমার স্টোরিটা বলি, ওই এই পয়েন্টে শুরুতে বললাম যে আমার আসলে আই উড সে আই এম অ্যান আইডিয়ালিস্ট। আই ফিল লাইক আমার কিছু প্রিন্সিপালকে, মানে যেমন সূর্যকে, আই থিংক আমি, হ্যালো, এম আই অডিবল? ওকে। সো যেটা বলছিলাম যে সূর্যকে কেন্দ্র করে হচ্ছে সোলার সিস্টেমে সবগুলি গ্রহ উপগ্রহ অরবিট ঘুরছে। সো সেইভাবে আমি কিছু প্রিন্সিপাল, কিছু ভ্যালুসকে কেন্দ্র করে ঘুরতে পছন্দ করি। আমার পড়াশোনার প্রতি অনেক বেশি প্যাশন ছোটবেলা থেকেই। আমার বাবা মা দুজনই খুবই দে ট্রাইড, এন্ড তারাও আসলে পড়াশোনা করতে দেখছি তাদেরকে ছোটবেলা থেকেই। দেখছি যে আম্মু আব্বু দুজনই ডাক্তার ছিলেন, তো তাদের FCPS মাস্টার্স ডিগ্রি গুলো আমাদের সামনেই দে ওয়ার ট্রাইং। সো ওইটা আই ট্রাই টু কন্টিনিউ। আমার পড়াশোনা ক্ষেত্রে অনেক ডিফারেন্ট জায়গায় পড়া হয়েছে। আমি শর্টে বললে সায়েন্স নিয়ে পড়লাম এসএসসি এইচএসসি পর্যন্ত। আই লাভ স্টাডিং সায়েন্স। তারপরে ফিল্ম মেকিং করার ইচ্ছা হলো, কিন্তু বাসা থেকে ইটস ভেরি নন ট্রেডিশনাল। 2006 সালের কথা বলছি। সো ফিল্ম মেকিং খুবই আউট অফ দ্য বক্স আইডিয়া ফর আ ডক্টর ফ্যামিলি। সো পরবর্তীতে আমি অনেক কিছু বুঝায় আমি আইওটিতে চান্স পেলাম, নর্থ সাউথে চান্স পেলাম। আই পিকড নর্থ সাউথ because ওখানে I would have more diversity, I would learn, I would understand more, and marketing এ পড়লে আমার ফিল্ম মেকিং এর সাথে কানেক্টেড। নর্থ সাউথ শেষ হলো, ফিল্ম মেকিং পড়লাম ইউকেতে 1 বছর। সেখানে আবার টের পেলাম যে ওকে, ফিল্ম মেকিং এর যে লাইফটা ডে টু ডে অ্যাজ এ ফিল্ম মেকার প্রফেশনাল, আমি ওটার জন্য আসলে তখনও মেন্টালি অতটা ফিট ছিলাম না। ইট ওয়াজ টু ক্রিয়েটিভ ইন আ ওয়ে। সো আমি ইউকে থেকে 1 বছর পড়লাম, আমার ডিপ্লোমা শেষ হলো, আই কেম ব্যাক। আমি এসে কিছুদিন চাকরি করলাম, তারপরে দেখলাম যে বাংলাদেশে কাজ করতে গেলে আইবিএ থেকে যদি এমবিএ করি খুব ভালো হয়। সো আই ওয়েন্ট ফর দ্যাট। আইবিএ থেকে এমবিএ শেষ করলাম, তারপরে চাকরি করলাম 3 বছরের মতো। এন্ড দেন আমার কখনোই স্টার্ট আপ করার প্ল্যান ছিল না। আই অলওয়েজ থট যে ছোটবেলায় কিছু লিডারশিপের নেগেটিভ এক্সপেরিয়েন্স ছিল, যে আমার লিডিং এ আমি লিড করলাম এবং টিম হেরে গেল। সো আই থট লাইক যে আমাকে দিয়ে হবে না। বাট ওই আমার লাস্ট যে অর্গানাইজেশনটা বিফোর বিকামিং অ্যান এন্টারপ্রেনার, সেটা ছিল স্টার্টআপ এক্সিলারেটর, ইনকিউবেটর এন্ড লাইক আদার আইডিয়াস ছিল। তরু নামে একটা ইনস্টিটিউট ছিল, ইনস্টিটিউট অফ ইনক্লুসিভ ইনোভেশন। সো ওখানে আমি অনেক স্টার্টআপের মানুষদের সাথে যখন কাজ করলাম, এন্ড বাই দ্যাট টাইম আমি প্রতিষ্ঠানগুলো যদি বলি, আই স্টার্টেড উইথ ওয়েবেবল, ডিজিটাল মার্কেটিং করতাম। সেখান থেকে ডেইলি স্টার, ওখানে ডিজিটাল মার্কেটিং এ ছিলাম। এন্ড এই ওভারল্যাপিং টাইমে আমি অফিস থেকে বাসায় এসে 10 মিনিট স্কুলে কাজ করা স্টার্ট করি অ্যাজ আ স্পোকেন ইংলিশ টিচার এন্ড অ্যাজ আ প্রোডাক্টিভিটি টিচার। তো ওইটা আমার অনেক ভালো লাগতো। তো যখন আমি ডেইলি স্টারে ছিলাম, ওখান থেকে 10 মিনিটের এক্সপেরিয়েন্সটা ওভারল্যাপ করে তরু, যেহেতু ইউথ নিয়ে কাজ করছে, তরুর সাথে কাজ করতে গেলাম। ওখানে এন্টারপ্রেনারদের সাথে যখন পরিচয় হলো, দেন ইট ওয়াজ লাইক ওকে, মেবি আই ক্যান ডু ইট। আমি তাহলে একদম ফোকাস করে যদি স্কিল নিয়ে কাজ করি ভালো হয়। সো ওইখানে স্মার্টিফায়ার শুরু করলাম আমি তরু থেকে লিভ করে 2018-তে। তারপরে 21 পর্যন্ত করলাম। এন্ড আমার 21 সালে আমার ওয়াইফের হচ্ছে কানাডিয়ান একটা
ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়, সো উই থট লাইক ওকে লেটস, আমার ড্রিমকে 3 বছর সুযোগ দেওয়া হচ্ছে, ওর ড্রিমকে একটা সুযোগ দেই। সো উই কেম টু কানাডা অ্যান্ড ইভেন্চুয়ালি এখানে এখন আমি চাকরি করছিলাম বেল কানাডাতে সেলস টিমে। সো পরবর্তীতে হচ্ছে আমি এমবিএ প্রোগ্রামে টেলফরে জয়েন করার পরে আই লেফট মাই জব এন্ড ফুল টাইম এখানে কাজ করছি। এখানেও স্কিল নিয়েই কাজ হচ্ছে। স্মার্টিফায়ারের কাজ আমরা আগের মতো বড় স্কেলে করতে পারছি না। Plus, I'm focusing to launch products in the North American and like launching products for the English-speaking market. বাংলাদেশ নিয়েও আমরা কাজ করবো, বাংলা নিয়েও কাজ করবো, but primary focus ওখানে because I think the courses that I've worked with certified, আমরা আরো কথা বলবো in this podcast, যে পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিল নিয়ে যে উত্তেজনা, যে ভালো লাগা, সেটা আমি সাকিব ভাই আমরা শেয়ার করি। সেটা বাংলাদেশে যতটুকু আই উড সে নর্থ আমেরিকাতে আরো বেশি পিপল আর উইলিং টু পে ইফ আই এম বিং জাস্ট লাইক এন এন্টারপ্রেনার, যে টাকা দিতে রাজি আছে। বাংলাদেশে হচ্ছে না, আমি টাকা দিব কেন, আমি জাস্ট স্টেজে উঠে কথা বলবো। সো দ্যাটস ফাইন, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। তো এই আর কি, দ্যাটস আই থিংক ইন আ নাটশেল এইভাবেই চলছে আর কি। এন্ড আমার স্কিলস নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। I'll wrap it up. We have more questions, I know. তো বাট আজকের কনটেক্সটে আসার জন্য যে আমি সফটওয়্যারের দিক থেকে অফিস সুইট বা অ্যাডোবি সুইট এই দুটো আমি ভালো মতো শিখেছি। এখন রিসেন্টলি আমি এআই টুলস নিয়ে শিখছি এবং মোটামুটি এআই এর টেক্সট জেনারেশন, মানে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো যেগুলো আছে চ্যাট জিপিটি প্রাইমারিলি, প্লাস ফটো জেনারেশন, ভিডিও জেনারেশন, স্পিচ জেনারেশন নিয়ে কাজ হচ্ছে। ইভেন কিছুদিন আগে একটা স্টার্টআপ ফাউন্ডারের সাথেও কথা হচ্ছিল, সে সিলিকন ভ্যালিতে আছে, সে হচ্ছে এআই রোবট বা এআই ক্লোনিং নিয়ে কাজ করছে। তো এই ফিল্ডটা আই ফিল লাইক ইটস অ্যামেজিং এন্ড ইটস রিয়েলি এক্সাইটিং মি। সো সফট স্কিলস এর পাশাপাশি টেকনিক্যাল স্কিলসেও আমার মানে ভালো ইন্টারেস্ট ছিল, আছে। দেখা যাক ফিউচারে কি করা যায়। ব্যাক টু ইউ। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে ভেরি ইন্সপায়ারিং আর খুবই ভার্সাটাইল আপনার এক্সপিরিয়েন্স। সো আই এম শিওর আসলে 1 ঘন্টাও এনাফ না এত মানে এক্সপিরিয়েন্স শোনার জন্য, বাট আমরা ট্রাই করব যাতে আপনাদের কাছ থেকে শিখে নিতে পারি একটু। সো আমি স্টার্টআপের কনভারসেশনেও যেতে চাই, বাট তার আগে আমি একটু মানে আজকে আমাদেরকে যারা দেখছেন মোস্টলি ইউনিভার্সিটি স্টুডেন্টস বা আর্লি ক্যারিয়ারে যারা আছেন তারা, সো অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি আমাদের জন্য খুবই ইউজফুল হবে একটু যদি ডিসকাস করি যে ইউনিভার্সিটি থেকে ক্যারিয়ারে ট্রানজিশনের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিলস গুলো কি, বা কিছু তো অবভিয়াসলি টেকনিক্যাল স্কিলস জব স্পেসিফিক আমাদেরকে ডেভেলপ করতে হয়, বাট জেনারেল যদি চিন্তা করি যে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তার ক্যারিয়ারের জন্য কি কি স্কিলস আসলে ফোকাস করা উচিত, সো আপনাদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনারা যদি একটু ওই জিনিসটা ডিসকাস করেন। সাকিব ভাইয়া, I'll start with you again. Sure. Thank you, Fatima. It's a big question. কারণ আসলে university graduates, it's not a very homogeneous group of people. Different sector, different lines have different requirements. But আমি যদি বলি মানে তুমি যেহেতু বললা যে টেকনিক্যাল স্কিলস, অবভিয়াসলি যে লাইনে কাজ করতে চাই, যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারিং লাইনে তার টেকনিক্যাল স্কিলস থাকাটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি ডিজাইনার হয় তার ডিজাইন রিলেটেড টেকনিক্যাল স্কিলস থাকাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। বাট মাঝে মাঝে যেটা দেখা যায়, এবং আমার অভিজ্ঞতা যেটা আসলে আমি দেখতে পেয়েছি, যে মাঝে মাঝে আসলে শুধু ভালো টেকনিক্যাল স্কিলস থাকলেই অনেক সময় ক্যারিয়ার আসলে আগানো যায় না। এবং যেটা নিয়ে আসলে অলরেডি আমরা কিছুটা কথা বলেছি, সোহান ভাইও বলছিল, সেটা হচ্ছে বিকজ দি মিসিং স্টেপ বা দ্য মিসিং স্কিলস যে এলিমেন্টটা থাকে সেখানে, এটা আসলে ল্যাক অফ সফট স্কিলস। সো অনেক কেসে যেটা দেখা যায় যে পিপল উইথ ভেরি গুড টেকনিক্যাল স্কিলস বাট তাদের কমিউনিকেশন স্কিলসটা ভালো না, অর্থাৎ একটা ভালো ইমেল লিখতে পারছে না। এমন অনেক কিছু আছে যে হয়তোবা ভালো মতো ভার্বালি কমিউনিকেট করতে পারছে না। এখন আমি যখন বলি কমিউনিকেশন স্কিলস, দেয়ার ইজ এ মিসপারসেপশন ইন বাংলাদেশ যে কমিউনিকেশন স্কিলস মানে হয়তোবা খুব মানে এলোকুয়েন্টলি ইংলিশে কথা বলা। আই ডোন্ট মিন দ্যাট। বেসিক ইংলিশ এবং বাংলা বোথ কেসে আসলে আমি যার সাথে কথা বলছি তার সাথে আসলে প্রপারলি কমিউনিকেট করতে অনেকের, আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি, সমস্যা হয়। এছাড়াও আরো কিছু প্রবলেম আছে, যেমন টিম ওয়ার্ক। আমরা যেখানেই কাজ করি, যে সেক্টরেই কাজ করি না কেন, আ বিগ পার্ট অফ হোয়াট উই ডু ইজ উই ওয়ার্ক উইথ টিমস। সো অনেক সময় যেটা দেখা যায় যে অনেক ইউথের ক্ষেত্রে ভেরি গুড টেকনিক্যাল স্কিলস বাট
একা কাজ করতে পছন্দ করে, টিমে কাজ করতে পছন্দ করে না। অ্যান্ড এমপ্লয়ার্স really recognize it very early that this is a person who's probably very knowledgeable but আমার টিমের সাথে খাপ খাবে না, বিকজ টিমের সাথে আসলে সে একসাথে কাজ করতে পারবে না। সো আই থিঙ্ক ইউনিভার্সিটি লাইফে ওইটাও একটা খুব ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের তো আসলে এক একটা ইউনিভার্সিটি এক এক রকম, বাট যেহেতু অ্যাসেসমেন্ট সিস্টেমটা এমনভাবে অনেক সময় গড়ে তুলে যে আমি পরীক্ষা দিচ্ছি, একাই পরীক্ষা দিচ্ছি, এসএ লিখছি বা আমি কোনো পেপার লিখছি, একাই পেপারটা লিখছি। সো আমার আসলে টিমের সাথে কিভাবে কাজ করতে হয়, একটা টিম ডাইনামিক্স কি, সেটাও অনেক সময় গ্রো করে না। এর বাইরে কিছু কিছু জিনিস আসলে ক্যান help you have extra benefits or add extra points for you. So for example, all organizations in any sector look for leaders, যে এমন কাউকে আমি আমার অর্গানাইজেশনে চাই যে ভবিষ্যতে গিয়ে একটা টিমকে, আমার অর্গানাইজেশনকে লিড করতে পারে। সো সেই লিডারশিপ স্কিলটা থাকাটাও আসলে গুরুত্বপূর্ণ। এবং অনেকে আছে যে লিডারশিপ স্কিলটা আসলে, সোহান ভাই বলছিল যে উনি ছোটবেলা থেকে দেখে যে ওনার লিডারশিপ স্কিলের কারণে হয়তো অনেকে টিম হেরে যাচ্ছে, বাট লিডারশিপ স্কিলটাও কিন্তু গ্রো করা যায়। সো ইউ ক্যান গ্রো ইয়োর লিডারশিপ স্কিলস থ্রু ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস, থ্রু ডিফারেন্ট এক্সপোজার্স। সো অর্গানাইজেশনস অলওয়েজ লুক ফর পিপল যারা হচ্ছে আসলে শুধু একটা পার্টিকুলার কাজে, হ্যাঁ অবভিয়াসলি ওই টেকনিক্যাল এক্সপার্টিসটা আছে, but in the long run can become a leader and have the vision to basically propel the organization, propel the institute to a greater height, একটা টিমকে লিড করতে পারে, ভিশন দেখাতে পারে। সো আই থিঙ্ক ইউনিভার্সিটি লাইফে যেটা হয়ে যায় যে আসলে আমরা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে উই আর সো গ্লুড টু দ্য বুকস, সো গ্লুড টু দ্য থিওরিজ অ্যান্ড ক্লাসরুমস, যে আমরা অনেক সময় এই অ্যাডেড স্কিলসগুলো আসলে গেইন করার চেষ্টা করি না, যে আমি how do I develop my communication skills, how do I work with the team, how do I become a better leader. And অনেক সময় দেখা যায় যে I have a very high CGPA, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না, কোনো অর্গানাইজেশন আমাকে চাকরি আমি দিচ্ছে না, বা কোনো অপরচুনিটিস আমি পাচ্ছি না। সো অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এর মূল কারণ কিন্তু থাকে আসলে এই ল্যাক অফ দিস সফট স্কিলস which are basically pegging people back আর কি। তো আমি আসলে ইমপ্লোর করবো for university students, in addition, definitely that is the core part of your job in the universities, to focus on your studies. In addition to studies and developing skills in the technical sector, do invest some time and resources to develop these add-on complementary skills as well, যেটা আসলে ভবিষ্যতে হেল্প করতে পারে ইউথদেরকে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাইয়া, মানে খুবই ইউজফুল। আমি হ্যাঁ ভাইয়ার কাছেই আসছিলাম। সো তার সাথে সাথে জোহান ভাই, আপনি যদি একটু প্র্যাকটিক্যাল কিছু টিপসও দেন যে অ্যাকচুয়ালি কিভাবে একজন অ্যাপ্রোচ করবে আর কি স্কিলস ডেভেলপমেন্টের জন্য, মানে বোথ পেইড আনপেইড, বা কি কি সোর্সের থ্রুতে উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইমপ্রুভ আওয়ার স্কিলস আর কি। ওভার টু ইউ ভাইয়া। তো সোর্সের ক্ষেত্রে যদি আসি, communication skill has been very rightly pointed out by Sakib bhai, and I liked that he broke down I like that fact, কারণ হচ্ছে যে কমিউনিকেশন বললে একটা ছোট্ট কিছু না, কিভাবে কথা বলি। অনেকে এখন ভাবে যে ওই যে আমরা নিজেরাই আসলে I would say I am also guilty of promoting that ideology যে it's not what you say, it's how you say. Maya Angelou বলে গেছেন যে she has said that people will forget what you have said, but they will always remember how you made them feel. So as a poet, as a politician, that's important. But at the same time, communication অনেক সময় directness is appreciated. Communication অনেক সময় কথা বলার চেয়ে লিখে জানানোর, ইমেইলের কথা আসলো, আমার কাছে ডেটা আছে যে আমরা ইমেল এক্সপার্ট কোর্স তৈরি করে we have launched it, কিন্তু বিক্রি বেশি হয়নি, কারণ মানুষজন হয়তো ওটাকে অতটা প্রায়োরিটি দিচ্ছে না। কিন্তু আমি নিজে যখন এই যে আজকে বলতে পারছি যে টেলফার স্কুলে আমি পড়ছি, এখানে স্কলারশিপ পাওয়া গেছে, আমাদের ওই কোর্সে ছিল যে হাউ টু সেন্ড এন ইমেল টু প্রফেসরস, হাউ টু অ্যাপ্লাই ফর ইওর স্কলারশিপ, ইভেন আমরা এসওপিটা যেভাবে সাবমিট করছি, এসওপিতে কি থাকবে, এইগুলো কমিউনিকেশন স্কিলের মধ্যে, এবং ওইটা রাইট ওয়েতে লিখে লাইক এন্ড সামটাইমস when we আমি বেশি মাইক্রো লেভেলে যাচ্ছি, আমি আবার উপরে আসবো, বাট সামটাইমস আমাদের ওই পার্সোনাল প্রজেকশনটাও থ্রু পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে, থ্রু কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, থ্রু অ্যান অফিস ইমেল। আমরা যখন আমি ডেইলি স্টারে কাজ করতাম ইন মাই আর্লি ডেজ,
তখন আসলে আমাদের বসের কাছ থেকে, তাজদিন ভাইয়ের কাছ থেকে আমি যেটা শিখেছি যে উনি যে কোনো বড় প্রজেক্টের সময় একটা 1000 ওয়ার্ডস এর কাছাকাছি ইমেইল লিখতেন, where he would point out 15 people each who is doing what, and then that would become a manual, like an instruction set for us to follow throughout the project. And এগুলো কয়েক কোটি টাকার ইভেন্ট প্রজেক্ট এরকম থাকতো। সো ওই রিগোরাস অ্যাপ্রোচটা আমরা যখন স্কিল লার্নিং এর কথা আসছি, আমি ওই পয়েন্টে আসি যে কি কি করার দরকার ইউনিভার্সিটিতে। লেটস সে একজন জয়েন করলো, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ একটা রোড ম্যাপটা রেডি করলে ভালো হয়। ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 আমি কি কি করব। ইউজুয়ালি একটা লিস্টে থাকে যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানাতে হবে, ক্লাবে জয়েন করতে হবে, প্রেসিডেন্ট হতে হবে, অথবা ফান করব, অনেক মজা করব, ট্যুর দিব ফ্রেন্ডদের সাথে। তো এখানে আমরা ক্যাটাগরি করে ফেলবো যে আমার একাডেমিক গোলস কি, আমার রিলেশনশিপ গোলস কি, আদৌ আছে কিনা, দরকার কিনা, আমার কম্পিটিশন নিয়ে গোলস কি, আমার এক্সট্রা কারিকুলার গোলস কি, নেটওয়ার্কিং কার সাথে করতে চাই, which absolutely what I'm doing here at Telfer. আমাদের এখানে ক্যারিয়ার লঞ্চ পেজ আছে। সো ক্যারিয়ার সেন্টারের সাথে স্টুডেন্টদের রেগুলার ইন্টারঅ্যাকশনের সুযোগ আছে। সো আমরা ইমেল করছি, তারা আমাদেরকে বুকিং এর ক্যালেন্ডার লিংক দিচ্ছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। ওকে, তোমার লিঙ্কডইন প্রোফাইলটা আমরা অ্যাসেস করে দিচ্ছি, তোমার রেজুমের জন্য আলাদা মিটিং, ইন্টারভিউ স্কিলস ইমপ্রুভ করার জন্য আলাদা মিটিং। সো বাংলাদেশে এখনো ওই সিস্টেমটা আসেনি। আই উড রিয়েলি অ্যাপ্রিশিয়েট যেটা যদি করা হয়। আর at the end of the day সবসময় আমরা বলি যে create your own solution. If you don't have it, make your own version. So কয়েকজন ভালো মেন্টরকে আমি অনলাইনে চিনি, লেটস রিচ আউট, কে আমাকে মেন্টরিং করতে হেল্প করছে, বা হয়তো আত্মীয় স্বজনের মধ্যেও দেখা যায় যে অমুক প্রতিষ্ঠানের খুব বড় পজিশনে কেউ আছেন। সো একটা রোড ম্যাপের কথাই আসছি, রোড ম্যাপ বানানো, এক্সপার্ট কারো কাছ থেকে সাজেশন নেওয়া যে টেকনিক্যাল সফট স্কিল কি কি চাই, আমার গোলস কি হবে, এন্ড দেন ওটাকে ফলো আপ করা। ওটা মিস হবে, কখনো কখনো প্ল্যানের চেয়ে বেশি অগ্রগতি হবে, কখনো কম হবে, বাট ওই একটা স্কেলেটন এটা হেল্প করে থ্রু আউট entire life. And that's the approach I would say in life in general, having a roadmap, having a plan, and then knowing which categories you want to cater to. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড কমিউনিকেশনস এর পয়েন্টে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে কমিউনিকেশনস বলতে কিন্তু সবসময় আসলে যে অনেকেই দেখা যায় যে ফ্লুয়েন্স থেকে কমিউনিকেশনস মিন করে। সো আই রিয়েলি ওয়ান্ট টু হাইলাইট দিস, যে খুব স্মার্টলি অনেক ভারী ভারী শব্দ ইউজ করে অনেক ফ্লুয়েন্টলি কথা বলে যাচ্ছি, এটা মানেই কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনস না সবসময়। সো ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারা বা কি মেসেজটা ডেলিভার করতে পারা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ওই জিনিসটা হয়তো সবসময় আমরা অনেকেই দেখি যে স্পেশালি বাংলা মিডিয়াম থেকে যারা আসে তারা হয়তো অনেক সময় একটু ওই জিনিসটা একটু ভয় পায় যে আচ্ছা ইংলিশ মিডিয়াম থেকে এত ফ্লুয়েন্টলি কথা বলছে, তার মানে ওর কমিউনিকেশন অনেক ভালো, আমারটা হয়তো ভালো না। সো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, যে ক্লিয়ারলি মেসেজটা আমি ডেলিভার করতে পারছি কিনা, কত চমৎকার শব্দ ইউজ করছি সেটা হয়তো সবসময় ইম্পর্টেন্ট না। Absolutely, Fatima. Can I add something করতে চাচ্ছিলাম, আমি একটু নেটওয়ার্কিং স্কিলস এর জায়গাটা একটু ফোকাস করতে চাই, যে অনেক সময় জি হ্যাঁ, জাস্ট এই লাস্ট পয়েন্টটাতে একটু যদি বলি, বেসিক্যালি ইন মাই জব, আমি এখন পর্যন্ত যে জব করেছি সেখানে আমার কিন্তু খুব ডাইভার্স সেট অফ স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করতে হয়েছে। একদিকে যেমন আই হ্যাভ হ্যাড টু কমিউনিকেট উইথ লেটস সে ফরেন ডিপ্লোম্যাটস ইন প্রপার ইংলিশ, আই হ্যাভ হ্যাড টু কমিউনিকেট উইথ গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট এমপ্লয়িজ ধরো, আবার আই হ্যাভ হ্যাড টু গো টু বাংলাদেশের একটা গ্রামে গিয়ে একটা কৃষকের সাথে কমিউনিকেট করতে হয়েছে। সো স্বাভাবিকভাবে আমি একজন ফরেন ডিপ্লোম্যাটের সাথে যেভাবে কমিউনিকেট করছি, আমি বাংলাদেশের একজন গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে যেভাবে কমিউনিকেট করছি, বা একটা ধর বাংলাদেশের একটা প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনের টপ লিডারের সাথে যেভাবে কমিউনিকেট করছি ভার্সেস আমি একটা গ্রামের কৃষকের সাথে যেভাবে কমিউনিকেট করছি, ইট ইজ ডিফারেন্ট, রাইট? সো ওই একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে দেয়া যে আসলে কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারা, this is actually a very wrong approach that a lot of people take, and I've seen a lot of people excellent in English speaking, but যখন তুমি এমন একটা সিচুয়েশনে পাঠিয়ে দাও যেখানে সে ইংলিশে কমিউনিকেট করতে পারছে না, they struggle a lot, right? So you have to balance based on the context, you have to have that versatility যে আসলে আমি কার সাথে কিভাবে কোন ল্যাঙ্গুয়েজে কোন ওয়ার্ডস গুলো ইউজ করে আসলে কমিউনিকেট করলে মোস্ট ইফেক্টিভ হবে। সো I just wanted to add this to your point আর কি। Absolutely, couldn't agree more. Very important. So আমাদের যেহেতু টাইমটা লিমিটেড, এই কনভারসেশন থেকে আমরা একটু আগাবো। সো আমরা প্রথমে সোহান ভাইয়া স্টার্টআপের কথা মেনশন করছিলেন। সো
সব ইয়াং মানুষই হয়তো মানে স্ট্যান্ডার্ড ক্যারিয়ার পাথের দিকে আগাবে না। অনেকেই হয়তো এন্টারপ্রেনারশিপ, স্টার্টআপস আমরা দেখছি আসলে এটা কিন্তু একটা ওভারঅল কালচার বাংলাদেশে হচ্ছে। সো এখনকার ইকোসিস্টেমে হোয়াট আর দ্য কি অপরচুনিটিস এবং তার সাথে সাথে মানে অবস্ট্যাকলস বা প্রতিবন্ধকতাগুলো কি কি সেই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। এখন সোহান ভাইয়াকে দিয়ে স্টার্ট করতে চাই। আপনি যেহেতু এন্টারপ্রেনার নিজেই এবং স্টার্টআপ আপনার ছিল, তো আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করতেন। সো স্টার্টআপ ছিল এবং সামনেও আবারও ইচ্ছা আছে আবারও কাজে আগানোর। এন্ড primarily যদি বলি, ফার্স্ট the thing that is important is a very clear idea of what the entrepreneur wants to do. সেখানে হচ্ছে যে হতে পারে আমি প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কাজ করব, হতে পারে আমি আগে ইউজার গ্রোথ নিয়ে ফোকাস করব, হতে পারে আমি ইনোভেশন নিয়ে আগে আগাচ্ছি। বাট যেটাই হোক, দিন শেষে রেভিনিউ আসতে হবে স্টার্টআপের। আজকে হয়তো আসবে না, হয়তো 1 বছর পরে, 2 বছর পরে। ইন কেস অফ big examples which are outliers, so I would suggest সবাইকে যে ফেসবুক, গুগল এসব ওয়ার্ড শুনলে সুপার এক্সাইটেড না হয়ে আগে দেখা যে আমার সিচুয়েশনটা কি। বাট তারপরেও যেতে হচ্ছে যে ফেসবুকের রেভিনিউ জেনারেশন অনেক পরে শুরু হয়, because they had that startup cash. So first thing is, what do I want to do, and being strategic about the goals. Do I have the resources? Is it a market that is ready now? মানে এখন আমি এমন একটা ইন্ডাস্ট্রি, যেমন এডুটেকে ঢুকতে চাই, এডুটেকের মার্কেট স্যাচুরেটেড। যখন আমি 10 মিনিট স্কুলের সাথে কাজ করতাম, শুরু করেছিলাম যখন 2016 সালের দিকে, 15 থেকেই চিনি। আমাকে ইনফ্যাক্ট আমাকে যখন 10 মিনিট স্কুলের ব্যাপারে একজন বলতেছিল, দিস ওয়াজ দ্য পিচ, যে সোহান ভাই আপনি তো ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, এই আইবিএতে আরেকটা ছেলে আছে আইমান, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে দেখেন, ও হচ্ছে এরকম বোর্ডের উপরে সাদা কাগজের উপরে লিখে লিখে শিখাচ্ছে, অনেকটা কিছুটা খান একাডেমিক স্টাইল। সো 10টা ভিডিও ছিল ওই ইউটিউব চ্যানেলটাতে। তা আমি দেখে ভাবছি আমি একটু এন্টারটেইনমেন্ট, একটু এডুটেইনমেন্টের দিকে করতে চাই, ওটা আরো পেন এন্ড পেপার অ্যাপ্রোচ, পরে কথা বলবো। সো এই 15 সাল থেকে 16 সালে গিয়ে আমার আমার সাথে কথাবার্তা হয়। মার্কেট কিন্তু তখন স্যাচুরেটেড ছিল না। সো তখন একটা ব্লু ওশন স্ট্র্যাটেজির কনসেপ্ট অনুযায়ীও যদি বলি, যে 10 মিনিট স্কুলের অনেক সুযোগ ছিল, বহুব্রীহির সুযোগ ছিল। বহুব্রীহির সাথে পিয়াস একদিন আমার সাথে দেখা করতে আসছে, বহুব্রীহির ফাউন্ডার্স। সো দুইটা কোর্স, তখন আমি বহুব্রীহি আইবিএতে থাকার সময় 2টা কোর্স দেখছি ওদের ওয়েবসাইটে, দেখে মনে হচ্ছে আচ্ছা ভেরি ইনিশিয়াল স্টেজ, अगेन 2015-16 এর কথা। 17 বা 18 এ আমার পিয়াসের সাথে কথা হয়, তখনও মার্কেট স্যাচুরেটেড না। তো এই জন্য বুঝাচ্ছি যে আজকে যদি কেউ এডুটেকে আসতে চায়, তাকে প্লেয়ার্সদের সম্পর্কে বুঝে শুনে তারপর, সো আগেই জাম্প না করে একটা উইক, 2টা উইক, একটা মাস, এন্ড ডিপেন্ড করে কার, সত্যি কথা বলতে গেলে যে এন্টারপ্রেনার হিসেবে কার কত টাকা আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অথবা তার ফ্রেন্ড বা তার নেটওয়ার্কে কত ইনভেস্টমেন্টের সুযোগ আছে। সো ওইটা যার যত বেশি থাকবে, তার মানে কাইন্ড অফ লাইক having chips on your table. আমি এক্সাম্পলটা যদিও গ্যাম্বলিং এর দিয়ে দিচ্ছি, বাট গ্যাম্বলিং এর প্রিন্সিপালের দিকে না, মেইন হচ্ছে যে if you have more chips you can bet more, and that's what these big companies are doing, that's what everybody is doing there. Sometimes people spend to even block competition from coming in. So এটা হলো ফার্স্ট স্টেপ, নিজের গোল বুঝা, স্ট্র্যাটেজিক্যালি রেডি হওয়া। সেকেন্ড হচ্ছে ওটার মধ্যে আসতেছে ইনভেস্টর, কাকে কিভাবে অনবোর্ড করব। সেকেন্ড হচ্ছে যে আমি রেভিনিউ জেনারেশনটা কিভাবে করতেছি, বিজনেস মডেলটাকে ক্লিয়ারলি রাখা। থার্ড হচ্ছে স্কিল ডেভেলপ করতে থাকা, এন্ড একই সাথে নেটওয়ার্কিংটাকে স্কিল হিসেবেও ধরা, এবং নেটওয়ার্কিংটাকে ওই যে রিচিং আউট টু পিপল, being able to explain your startup in 30 seconds without confusing people, এই এলিভেটর পিচ দিতে পারা। তারপর একটা 3 মিনিটের প্রেজেন্টেশন স্লাইড রাখা, যে ভাই আর ভালো লাগছে, আচ্ছা একটু স্লাইডটা দেখাও। স্লাইডটা দেখায় বললাম ভাই আমরা এই করতেছি। নিজে, you are an entrepreneur but you cannot say how much revenue you are earning per month, what's your user acquisition cost. So এগুলো একটা ঝানু মানুষের কাছে গেলে, somebody who is experienced, they will ask you, and you are saying I'm an entrepreneur but আমার গত 6 মাসে কোনো রেভিনিউ নাই, আমার প্রোডাক্ট কি হচ্ছে জানি না, আমার একটু সময় লাগবে ভাই, আমি একটু সব মাথায় আছে, গুছায় বলতে পারতেছি না, একটা মেইল দিতে বললে 1 সপ্তাহ পরে মেইল দেওয়া হচ্ছে, people won't get excited. সো এই স্কিলের ক্ষেত্রে অনেকগুলো স্কিল আসবে, আমরা হয়তো পরে আরো বলবো, বাট স্কিল গ্রো করতে থাকা, নেটওয়ার্ক ডেভেলপ করতে থাকা, এবং
আসলে রিফাইন করা নিজের নলেজটাকে। লাস্ট আইটেমটা আমি এটাই বলবো, হ্যাভিং দ্য এবিলিটি টু গো ব্যাক। আমি পিএমপি করেছি, সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। সো ওখানে একটা খুবই ইউজফুল কনসেপ্ট আছে যে lessons learned document. Every time you complete a project, you're closing the project, you write the lessons you have learned so that it helps you make the next project even better. So এই অ্যাপ্রোচটা আমার কোম্পানিকে completely চেঞ্জ করে দিয়েছে। When I started with Smartifier, people were laughing যে ও চাকরি ছেড়ে 3 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে একটা মানুষকে ট্রেনিং করাবে। They did not take me seriously and I didn't care because আমি জানি যে I have the goods, so আমার just time লাগবে to earn that trust. So within 2 years we made all of that happen because আমরা প্রত্যেকটা প্রজেক্ট থেকে আমরা ফিডব্যাক নিতাম, সার্ভে নিতাম, ইন্টারভিউ করতাম। আমরা নিজেরা প্রজেক্টগুলো একটা প্রেজেন্টেশন দিব 3 ঘন্টা, আমরা টিম সহ বসে একটা উই বট আ টিভিতে আমরা ডিসপ্লে করে শেয়ার করতাম যে তখন দেখা যাচ্ছে যে এইটা আইকনটা ছোট লাগতেছে, ওই জায়গাতে অডিয়েন্স এনগেজমেন্টটা কম হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো দেখে, এটাকে ইউআইটি বলে, ইউজার এক্সপেরিয়েন্স টেস্ট, দেখে আমরা করব। সো আমি র‍্যাপ আপ করে যদি বলি এই স্কিলগুলোর কথাই, যে ভেরি ক্লিয়ার কি করতে চাই, কিভাবে করতে চাই, রোড ম্যাপ, ইনভেস্টমেন্ট প্ল্যান ইত্যাদি ইত্যাদি বুঝা। সেকেন্ড হচ্ছে যে নিজের রেভিনিউ কিভাবে আসবে এটা সব সময় মুখস্থ রাখা। এভরিডে উই শুড বি রেডি টু সে যে আমার এই হচ্ছে, আমি এইভাবে এইভাবে করতে চাই। থার্ড হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং and doing all of that. And fourth is reflecting, like creating these lesson learned document, reflecting and innovating. There are so many sectors for a business, so product manufacturing, marketing, HR, finance, accounting, doing the annual audit and paperwork. অনেকে ট্রেড লাইসেন্স নাই, নিজেকে উদ্যোক্তা বলে, কারণ ফেসবুকে একটা পেজ আছে। Bro, you are you need to get formally registered to be taken seriously, otherwise মানে ফেসবুক পেজ গুলো উদ্যোক্তা হচ্ছে হচ্ছে না। So anyways, all these different departments, they require multiple people working on this. So এখানে শেষ করব যে lessons learned document গুলো মেইনটেইন করা, এগুলো করলে খুব ইজি হয়ে যায়, তখন লেস ডিফিকাল্ট হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুবই প্র্যাকটিক্যাল এবং ইউজফুল টিপস। আই এম শিওর এটা মানে ফলো করতে পারবেন যারা শুনছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডস অফ অ্যাপ্রিসিয়েশন আসছে আমাদের কমেন্টসে। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা কোয়েশ্চেন্সও পাচ্ছি, কিপ দেম কামিং। একটা কোয়েশ্চেন আমি সাকিব ভাইয়ের কাছে যাওয়ার আগে সোহান ভাইকে একটা কোয়েশ্চেন আমাদের এসছে। নিকিতা কোয়েশ্চেন করেছে, হাউ টু ডিল উইথ ফেলিয়ার। সো স্টার্ট আপ কালচার স্পেশালি যদি বলি, স্টার্ট আপে যদি আমরা পার্সেন্টেজ চিন্তা করি, আসলে ফেলিয়ার তো খুবই কমন একটা সিনারিও, রাইট? সো ওই জায়গাটাতে ভাইয়া যদি একটু বলে যে হাউ টু ডিল উইথ ফেলিয়ার, বা এই জিনিসটাকে কিভাবে স্টার্ট আপে প্লাস ক্যারিয়ারেও আমরা কিভাবে বেটার অ্যাপ্রোচ করতে পারি ফেলিয়ারকে। আমি আই থিংক কোয়েশ্চেনটা আমরা দুইজনই অ্যানসার দিতে পারবো। আমি আমার মতো ফার্স্টে দুই মিনিট বলি, সার্টিফায়ার থেকেও আমি শিখতে চাই, আমিও শিখতে পারবো। সো আমার দিক থেকে ফেলিয়ার আমার লাইফে অনেকবার শুরুতে আসে নাই। The first time I made a big fail in my life was when I was in the UK filmmaking পড়তে গেছি, এবং IELTS এ ভালো স্কোর টোর তুলে সবকিছু ঠিক আছে, I thought I would do great, but ক্লাসে কথা বলতে সমস্যা হচ্ছে, because ওই যে আমরা তো আগে যেহেতু বাংলা is our first language, we kind of translate everything. So first the Bengali thought is generated, then there's another layer, how do I format it, and then how do I pitch it. And back then I love accents, so I love to like I tried to speak in funny story boli, so I mean without taking long time. So আমি ইউকে তে যাওয়ার আগে থেকে আমি প্র্যাকটিস করতেছি, হিউ গ্রান্টের মুভি দেখে, ব্রিটিশ মুভি দেখে, যে I would speak in British accent. Yeah, so I learned that, but as soon as I go, as soon as I start to speak, it's the old accent, it's 20 years back. মানে বাংলাদেশে যদি কেউ এসে বলে দেখেন কেমন আছেন, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে, অনেকদিন কথা হয় না, তাই না? So it's that প্যাকেজ নাটকের ডায়ালেক্ট চলে আসছে, তো কারণ it's a study error. এখন I like, hi, how are you doing? They don't speak like that. But back at that point it was like, hello, how are you doing? Is everything okay? I'm doing all right. So ওইটা আমি পারতেছি না, ওরা হাসতেছে, এটা আমাকে ফার্স্ট ফেলিওর, ছোট ফেলিওর ছিল। বাট পরে গিয়ে আমি দেখছি যে আমি খুবই কমিউনিকেশনে খুবই ফর্মাল ভাবে কথা বলি, এবং আমি ক্রিটিসিজম নিতে পারি না। আমাকে কেউ ক্রিটিসাইজ করলে, বাংলাদেশে কেউ পারতো না, বিকজ আই কুড অ্যানসার ব্যাক, আই কুড টক ব্যাক, আই কুড সে সামথিং, যাতে একটা ফ্রেন্ডশিপ হয়ে যেত। আসলে ফ্রেন্ডরা তো পচাবে একজন একজনকে,
দ্যাটস আ নরমাল থিং। বাট ইউকে তে গিয়ে আমি ইংলিশে অ্যান্সার দিতে পারতেছি না, মেজাজটা খারাপ হচ্ছে যে, and sometimes I just gave up speaking. So eventually আমার কাছে মনে হলো ফিল্ম মেকিং আমি পারবো না, শেষ করে আমি চলে আসি। তো তারপর থেকে আমার লেসন গুলো শুরু। আমি যদি ইন ব্রিফ বলি, মিস্টেকস হবেই। আমার 26 এ আসছে, তার আগ পর্যন্ত আমি আসলে কমফোর্ট জোনের বাইরেও অত যাইনি, একটু একটু গেছি। হয়তো আমার বিবিএ পিক করাটা কমফোর্ট জোনের বাইরে ছিল, বাট ইট ওয়াজন্ট আ ওয়াইল্ড ডিফারেন্ট থিং। মেইন থিং ইজ বিং ওকে উইথ ইট। আমার ইংলিশ অ্যাকসেন্টটা, ব্রিটিশ অ্যাকসেন্টটা পারফেক্ট হয়েছে আমি 1 বছর পড়াশোনা করে বাংলাদেশে এসে আরো 3 মাস পরে। Suddenly one day I started to speak, and then I could speak like other people. আমি তখন I used to do Michael Caine an impression যে Master Wayne, you see someone want to watch the world burn. So মানে আপনাদের সাথে মজা করতাম, প্র্যাঙ্ক করতাম কল দিয়ে যে hi, this is Peter Fox, I'm calling you. I saw you have done great work, we'd like to take an interview. ওরা তো মানে so you don't know when your skill will mature. So mistakes hole, accept it, let ego out. It was you on that day who made that mistake, but you tomorrow can fix it by not focusing on the mistake, by looking at what went wrong, and obviously practice. 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখে জীবনে কোনো চেঞ্জ আসবে না, জিরো। অনেকে এখন মনে করে যে আমি একটা টপিকে 10 মিনিটের ভিডিও দেখছি 10টা, 20 মিনিটের ভিডিও দেখছি 20টা, আমি শিখে গেছি। You have not learned it. Maybe you can speak about it, but professionally perform করতে গেলে then you need years and years of practice. কখনো বলা হয় 10,000 ঘন্টা লাগবে, কখনো বলা হয় না 4,000 ঘন্টা ফোকাস করে ডিপ ওয়ার্ক করে দিলেও হবে। Like different studies are there. Main thing is to do it. Keep doing it and see if you're still repeating the mistake. If you are, then find out, take training, talk to a mentor, pay people, be ready to invest on your education. Without money, people are not going to give you the professionally perfected pieces of information. And just going back to the drawing board, doing it again and again and again and again, and at one point you just see like, oh wow, I never thought I would be the person doing this in my life. So that's an amazing feeling. Sakib bhaiyer kache আমরা এটাই বলতে চাই। Thank you, Zohan bhai, an impressive impression. Thank you. সাকিব ভাই, আপনার কাছে যাব উইথ দ্য সেম কোয়েশ্চেন ফার্স্ট, যে ফেইলিয়ারকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত এবং আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চান। তার সাথে ভাইয়া আমি একটু ইকোসিস্টেমের কোয়েশ্চেন আপনার কাছে যেতে চাই, যে স্টার্টআপ ইকোসিস্টেমে যেহেতু আপনি কাজ করেন অনেকদিন ধরে মার্কেট সিস্টেমসে নিয়ে, সো কি কি ধরনের অপরচুনিটিস আছে যেটা ইয়াং পিপল ক্যান গ্র্যাব এট দ্য মোমেন্ট, সো ওই জিনিসটাও যদি একটু হাইলাইট করেন ভাইয়া। থ্যাংক ইউ ফাতেমা। হ্যাঁ, আমি প্রথমে সোহান ভাইয়ের কন্টিনিউয়েশনেই বলি, এখন ফেলিয়ারকে আসলে এক একজন এক একভাবে কোপ করে, হ্যান্ডেল করে। আমি আমার অ্যাপ্রোচটা বলি। প্রথমত আমার দুইটা অ্যাপ্রোচ আছে এখানে। ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য স্ট্রেংথস দ্যাট আই হ্যাভ। সো আমার সাজেশন থাকবে হচ্ছে সবার কাছে, please do a mapping of what are your strengths and what are your improvement areas. So for example, আমি যদি বলি আমি অনেক আর্লি এজেই, মানে আর্লি এজ বলতে ইউনিভার্সিটিতে থাকতে আমি আসলে বুঝে ফেলেছিলাম আমার দুইটা খুব কোর স্কিলস আছে। একটা হচ্ছে আই হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিলস, বেটার দ্যান অ্যাভারেজ কমিউনিকেশন স্কিলস। সেকেন্ডলি আই হ্যাভ আ গুড mathematical skills, number skills আমার বাকিদের থেকে better than average. So I've always decided, and it has so far worked for me, that I'll bank on those two strengths, because what your strengths are will always take you forward. Your weaknesses will pull you back, but your strengths will take you forward. So আমি বলবো হচ্ছে নিজের strengths গুলো identify করো first, and try and strengthen those strong points even further, so that ওই strength গুলো যাতে কখনো না হারিয়ে যায় আর কি। আর ফেলিয়ার ডিল করার ব্যাপারে আমার একটা সাজেশন থাকবে, দিস ইজ আ বুক দ্যাট হ্যাজ রিয়েলি চেঞ্জড মাই লাইফ, অ্যান্ড আই বিলিভ it can have a positive impact on other people's life as well. It's a book called Mindset by Carol Dweck. সত্যি কথা বলতে গেলে there are two concepts in this book. অনেক লম্বা হয়ে যাবে ডিসকাশন, বাট আমি জাস্ট ওই দুইটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করে বাকিটা আপনাদের ইমাজিনেশনের উপর ছেড়ে দিই, and I'll let you explore that book as well. One is called The Fixed Mindset and The Growth Mindset. So what I realized before reading that book was that I had a fixed mindset actually, where I took failure as a failure. I took failure as a thing that, okay, I'm not good at this, I cannot improve on this. But after reading that book, I tried to nurture growth mindset in me, and growth mindset tells you that, if you're not good at something,
don't be disheartened, try and develop. So which very aligns very well with যেটা সোহান ভাইও বলতেছিল আর কি, যে ফেলিয়ার হয়েছে, accept the mistake, be humble enough and try and work on it further. So failure মানে যে আসলে I stop doing it, আমি পারি না, এটা পারি না, আচ্ছা ফেলে দিই, হ্যাঁ, it's not like that. Keep working on it. Eventually, through this growth mindset, through this growth approach, you can eventually start learning and becoming better আর কি. এখন ফাতেমা, now coming to your second question related to startup ecosystem, আমি আসলে না, আমি এই startup কথাটাকে এখন রিসেন্টলি আই ডোন্ট লাইক ইট টু মাচ. রিজন ইজ ইউথদের মধ্যে না একটা startup, ইগনোর মাই ওয়ার্ড, startup fetish ক্রিয়েট হয়েছে, যে আই হ্যাভ টু ক্রিয়েট আ startup, ইট হ্যাজ টু বি ভেরি ইনোভেটিভ, ডিজিটাল করবো, হ্যাঁ করবো সেই করবো, অনেক কিছু করে. আমার কাছে মনে হয় কি, মানে উই হ্যাভ টু বি সামটাইমস ভেরি রিয়ালিস্টিক. হ্যাঁ, আমি যেহেতু তুমি বলছো ইকোসিস্টেম, আমি অ্যাকচুয়ালি অন্টারপ্রেনারিয়াল ইকোসিস্টেম নিয়ে কাজ করেছি, উইচ ইনক্লুড স্টার্টআপ ইকোসিস্টেম এজ ওয়েল. বাংলাদেশে কিন্তু একটা হিউজ পরিমাণ ইউথ গ্রামে থাকে, মফস্বলে থাকে. দে হ্যাভ, আমি বলছি না তাদের পক্ষে স্টার্টআপ ক্রিয়েট করা পসিবল না, বাট প্রবাবলি একটা গ্রামের ছেলে বা একটা গ্রামের মেয়ে যদি একটা লোকাল এন্টারপ্রাইজ ক্রিয়েট করে তার এলাকাতে, সেই এন্টারপ্রাইজ দিয়ে তার কমিউনিটিকে সার্ভ করতে পারে, probably that particular enterprise is more beneficial for himself or herself and the community, right? সো আমার কাছে মনে হয় এই স্টার্টআপ দিয়ে অনেক সময় আমরা ইউথদের অনেক অন্টারপ্রেনারিয়াল আইডিয়াকে বসায় দেওয়ার চেষ্টা করি, যে আচ্ছা আমি একটা ট্র্যাডিশনাল বিজনেস করবো না, ইটস নট ইনোভেটিভ এনাফ. It does not matter if it's innovative enough. It's a business. You're going to learn how to do a business. It still makes money and you're going to serve a lot of people. You're going to grow a business. So, আমি first of all, আমার একটা big suggestion হবে to all youth to stop this fetish with creating startups. Instead, develop an entrepreneurial mindset. যে কোনো বিজনেস অপরচুনিটি সেটা ইনোভেটিভ হোক, মানে এনি বিজনেস আইডিয়া ক্যান বি এন ইনোভেটিভ বিজনেস আইডিয়া, বাট সেটা যদি স্টার্টআপের বক্সে ফিট নাও করে, even if it solves a particular purpose, it solves a particular problem, go for it. So আমি ওইটা বলবো entrepreneurial end থেকে. Another, of course, and there's another set of opportunities for youth, which is to work with these enterprises or work with these startups. তো সেই ক্ষেত্রে আমার একটা জিনিস একটু বলে দিব ইউথদের ক্ষেত্রে, আমি যেটা দেখেছি থ্রু মাই এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ ইউথ, যে when they try and work for startups, actually ফিউচার কি হোল্ড করছে সে ব্যাপারে পুরোপুরি আইডিয়াটা থাকে না. যেমন আমি যদি বলি, সিন্স আমি কর্পোরেটে কাজ করেছি, একটা স্ট্যাবলিশড কর্পোরেট কিন্তু ভেরি অর্গানাইজড and it has a very set pathway, and sometimes you are one person among thousands of employees, so you do not really know how you're contributing. Startups by nature are very agile. So আমাকে যদি কোনো স্টার্টআপে কাজ করতে হয়, এমপ্লয়ি হিসেবে আমাকে অনেক অ্যাজাইল হতে হবে, অর্থাৎ ভেরি ডাইনামিক হতে হবে. যে কোনো মোমেন্টে, মুহূর্তের নোটিসে সামথিং ক্যান বি চেঞ্জড. হ্যাঁ, সো আমাকে ওই মাইন্ডসেটটা থাকতে হবে. প্লাস আই থিঙ্ক সবচেয়ে বড় যেই বেনিফিটটা আমি দেখি স্টার্টআপে কাজ করার ফ্রম ইউথস, আমি ইউথদের পার্সপেক্টিভ থেকে যদি তুলে ধরি, সেটা হচ্ছে you can clearly see your efforts translating into something because you're playing a role in the growth of a particular organization. And the drawback is you can also see a lot of failures. I know a lot of youth, they have worked for a startup, they've joined a startup, 6 মাসের মধ্যে স্টার্টআপটা ক্লোজ হয়ে গেছে and they are jobless. So be ready to take that risk as well, probably, যে আমি একটা স্টার্টআপে যদি জয়েন করি, startups fail by nature. So as a result, there is a higher risk of working for a startup, but there's a bigger opportunity for growth probably as well, যেটা হয়তো বা আমি একটা ট্রেডিশনাল ভেরি হায়ারার্কিক্যাল অর্গানাইজেশনে কাজ করলে হয়তো বা পাবো না. থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই, ভেরি ইউজফুল সাজেশন. সো আমাদের আসলে সময় যেহেতু অল্প, অনেকগুলো টপিক কভার করার ছিল, অনেক কিছু জানার ছিল, বাট আমি রিয়েলি একটা জিনিস নিয়ে ডিসকাস করতে চাচ্ছিলাম আজকে, সেটা হচ্ছে রোল অফ হায়ার এডুকেশন. হ্যাঁ, সো দের ইজ দিস ডিবেট যে অনেকে বলে যে না, গো ফর আ বিদেশি ডিগ্রি, আবার অনেকে বলে না, যে কাজটা করছো ফোকাস করো অ্যান্ড দেন এক্সপিরিয়েন্স উইল কাউন্ট মোর দ্যান হ্যাভিং আ ডিগ্রি. সো এই জায়গাটায় যেহেতু আপনারা দুইজনই বাইরের ডিগ্রি পারসিউ করেছেন, আপনাদের স্পেসিফিক মোটিভেশন কি ছিল ফর পারসিউইং হায়ার এডুকেশন, স্পেশালি বাইরে গিয়ে পড়াটা?
প্লাস আপনাদের কোন জিনিসটা হেল্প করেছে টু গেট দোজ স্কলারশিপস? সোহান ভাইয়া বিজনেস স্কুলে পড়ছেন স্কলারশিপ নিয়ে, এখন সাকিব খালেদ ভাই খুবই প্রেস্টিজিয়াস ট্রেভেলিং স্কলারশিপ নিয়ে পড়া শেষ করলেন অলমোস্ট। সো এই দুইটা জায়গা নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম আর কি। আমি এখন সোহান ভাইয়ের কাছে ফার্স্টে যাব। ভাইয়া, ওভার টু ইউ। So I would it's a very interesting question. আমাকে আগে আরেকটু হেল্প করেন যে এটা কোন অডিয়েন্সের জন্য আমি বলছি সেটা একটু বুঝতে পারবো। সো अगेन ভাইয়া, মানে ইউনিভার্সিটিতে যারা পড়ছে প্লাস আর্লি ক্যারিয়ারেও যারা আছে, ইভেন আমার আর্লি ক্যারিয়ারেও আই হ্যাড দ্য কনফিউশন যে আমি কি আসলে বাইরে মাস্টার্স করতে যাব নাকি আই শুড রাদার স্টে এন্ড ফোকাস অন মাই ক্যারিয়ার। সো ওই জায়গাটা থেকে। থ্যাংক ইউ। ইয়া, নাও ইটস ক্লিয়ার। বিকজ আমি আন্ডারগ্রেড থেকেই ভাবছিলাম তাহলে এইচএসসি স্টুডেন্ট, এইচএসসি টাইম থেকেই প্ল্যানিংটা, সেটা হলে আরো বড়। সো ইটস গুড। সো গ্র্যাজুয়েটের জন্য আমি যাব কিনা, আই উড সে আমি কেন গিয়েছি, আমার বিদেশেই কাজ করার ইচ্ছে ছিল। আই অলওয়েজ ফেল্ট লাইক আমার সামহাউ ইংলিশ মুভিজ যখন দেখতাম, সামহাউ যখন বিদেশে ফ্রেন্ড যারা পড়তে গেছে বা যারা আমার আত্মীয় যারা পড়ছিল বাইরে, তাদের কথা, ফ্রেন্ডরা তখনও যায়নি, আত্মীয়রা যারা গেছে, তখন আমি স্কুল কলেজ থেকে আমার প্ল্যান ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার, বাট আমার বাসা থেকেও হবে। আমি ইভেন এসএটি দিতেও চেয়েছিলাম এইচএসসি পরে, কিন্তু আম্মু বলছে না। অনেক আরো যে প্যারেন্টসরা ভয় পায় যে ছেলে বিদেশে গেলে নষ্ট হয়ে যাবে, কম বয়সে বিদেশে গেলে ছেলে বা মেয়ে এটা করবে ওটা করবে। তো পয়েন্টটা হচ্ছে যে if you like that culture, এটা খুব ইম্পর্টেন্ট। if you are ready to accept the hardship that comes in living abroad, if you are not ready, you will have a tough time. বাংলাদেশে একজন পডকাস্টার যে নাফিস সালিম, আমি have seen his content, যে ও চলে আসছে, গ্রিন কার্ড নেয়নি, ইত্যাদি ইত্যাদি বিষয়। সো ওর জন্য কালচার ফিট করে। But if you are somebody who likes challenges, if you are somebody who's like, না I want to see it through, then you would like it. এবং কেন মাস্টার্স করতে আসা উচিত, আমি বলবো যে যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে 100% আসা উচিত। যে ওই যে ক্যারল ডুয়েকের বইটা আমারও খুবই ফেভারিট, থ্যাঙ্কস ফর ব্রিংিং দ্যাট আপ। সো মাইন্ডসেটের ক্ষেত্রে যত এরকম আনফ্যামিলিয়ার টেরিটরিতে আসা হয়, আমি যেমন ইউকে তে আসার আগ পর্যন্ত নো ওয়ান কুড টাচ মি, নো ওয়ান কুড, আমি যদি ফেলও করতাম আমি ইগনোর করে যেতাম বা আমার অন্য স্কিল দিয়ে আমি মেকআপ করে যেতাম। বাট in London I had to take care of everything, every element of my life, cooking থেকে শুরু করে, cleaning থেকে শুরু করে, everything, planning, studying, talking with friends, friendship তৈরি করতে গেলে ক্লাসে কথা বললে হচ্ছে না, ক্লাসের পরে কোথাও যেতে হবে, প্ল্যান করতে হবে, lots of things to do. So it trains you to be better. এটা খুবই টাফ জার্নি এবং ওটা অনেক কিছু শেখায়। সো you might feel like না আমার জন্য না, পড়া শেষ করে you come back। বাংলাদেশে একদম এটা লিখিতভাবে প্রিন্ট করে দেওয়া যায় যে বিদেশ থেকে কেউ পড়ে আসলে আমরা একটু হলেও গুরুত্ব দিয়ে শুনি। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বিদেশ থেকে পড়াশোনা করার টাইমটাতে হয়তো অনেক ইনভেস্টমেন্ট হয়, খরচ হয়, তারপরে কেউ বাংলাদেশে ব্যাক করলে ওইটা আর্ন করে মানে পুরো টাকাটা ফেরত নিয়ে আসাটা, এটা এখানে একটা সমস্যা হতে পারে যে পুরো টাকাটা হয়তো ওইভাবে আর তুলে আসা সম্ভব হবে না, unless you are studying with 100% scholarship, that's a different situation. বাট বিদেশে এসে কেউ যদি থেকে যেতে পারে মাস্টার্স করার পরে, সো ফাইন্যান্সিয়ালি দে আর বেটার অফ, দে ক্যান টেক কেয়ার অফ বাংলাদেশি। এবং বাংলাদেশের ইকোনমি যেদিকে যাচ্ছে, প্রবাসীদের উপর অনেক প্রেশার আসবে আগামী 10 years, 20, 30 years পর্যন্ত, until we solve the reserve issue, until we solve our import export calculations, প্রবাসীদেরকে হেল্প করতে হবে, ডোনেশনের জায়গা বাড়বে, বিকজ ইকোনমি এখন যেভাবে যাচ্ছে শুধু আরএনজি ফোকাসড একটা ইন্ডাস্ট্রি, একটা ইকোনমি, অনেকটুকুই আরএনজি ফোকাসড। where are the other places that will make us money? আমি একটা শার্ট কিনতে যাচ্ছি কানাডায়, লেটস সে আমি আমার এমবিএ কোর্স জন্য একটা দামি শার্ট কিনতে যাচ্ছি, আমি মেড ইন বাংলাদেশে একটা শার্টও পাচ্ছি না, আমি মেড ইন ভিয়েতনাম পাচ্ছি। আমি বাংলাদেশে $10 টি শার্ট পাচ্ছি, কিন্তু $50 শার্ট পাচ্ছি না। সেটা কিনলে আমি $30 কিন্তু বাংলাদেশকে ইনডাইরেক্টলি দিচ্ছিলাম। সো ইভেন আরএমজিতেও আমরা ওই জায়গাগুলো নিয়ে ভাবার আছে। তো এই জায়গাতে আমি বলবো যে হ্যাঁ, কাম ইফ ইউ হ্যাভ দ্য অ্যাফোর্ডেবিলিটি, কাম হিয়ার, get tested, and if you can make it, your country will benefit. If you don't make it, if you go back, still you will be able to get some of these high standard work ethics and values and try to fix what's going on in Bangladesh. Thank you so much, Bhaiya. Saqib Bhaiya, same question. রাইট, ফাতিমা, আমি প্রথমেরটা
প্রথম কোয়েশ্চেনটা ফার্স্টে অ্যাড্রেস করি যে ইজ ইট ওয়ার্থ ইট বাইরে আসা। সো আই থিঙ্ক ইটস অল মানে ভেরি রিলেটিভ আর কি। বাংলাদেশে হোয়াট সর্ট অফ ক্যারিয়ার ইউ হ্যাড, হোয়াট সর্ট অফ অপরচুনিটিস ইউ হ্যাড, বাইরে গিয়ে আমি কি করতে পারছি, হোয়াট আর দি অপরচুনিটি কস্ট। সো ইটস এ ভেরি রিলেটিভ আনসার। বাট আমি একটা কথা বলবো যে আমি এই গত 1 বছর মাস্টার্স করে আমার কাছে মনে হয় আই হ্যাভ হ্যাড ট্রিমেন্ডাস গ্রোথ ইন মাই পার্সোনাল লাইফ। কারণটা কি আসলে আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশে যদি থেকে যায় আমরা, শুধু বাংলাদেশের পার্সপেক্টিভটা যদি দেখি, মাইন্ডসেটটা বড় হয় না, মানে আমাদের মাথাটা খোলে না আর কি, সহজ বাংলায় যদি বলতে যাই। আহ, এখানে এসে ইউকেতে এসে আমার সবচেয়ে বিগেস্ট এক্সপিরিয়েন্স মোর দেন মাই একাডেমিক লার্নিং, অফকোর্স একাডেমিক লার্নিং এর দিক থেকে অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট the fact that I got to interact with people from so many different nationalities. Countries like US, countries like UK are a hub, it's a global hub. So বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন আসে, তাদের কালচার, তাদের স্ট্রাগলস, তাদের what makes their country unique, what makes them unique, এগুলোর ব্যাপারে যখন জানা যায় তখন what happens is, you know, it makes you more humble. You realize that okay, I'm just a tiny person in a small country of the world. There's so much happening around the world. I'm nothing. So it makes you more humble, but it also helps you empathize with other people. যে আসলে আমার সাথে একজন ইজিপশিয়ানের, there's so many similarities, and there's more similarities than there are differences. So I think ওই পার্সোনাল ফুলফিলমেন্টটার জন্য আসলে আসা উচিত। একাডেমিক সাইড থেকে আমি যদি বলি, আমার কাছে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই সবার আসা উচিত যদি অপরচুনিটি থাকে, যদি সামর্থ্য থাকে। এর কারণ হচ্ছে আসলে আমাদের কারিকুলাম বা আমাদের এডুকেশনাল সিস্টেম আর একটা ওয়েস্টার্ন এডুকেশনাল সিস্টেমের ডিফারেন্সটা না, এখানে এসে এক্সপিরিয়েন্স না করলে দের আর সাটল ডিফারেন্সেস, যেটা আসলে বলে বোঝানো যায় না। আমিও আগে চিন্তা করতাম যখন মানুষ বলতো যে আমাদের এডুকেশন সিস্টেম থেকে সো মাচ বেটার, আমি বলতাম না যে, আমি চিন্তা করতাম যে হাউ ক্যান ইট বি সো মাচ বেটার, রাইট? আই মিন খারাপ না, আমি আইবিএতে পড়েছি, বাংলাদেশের বেস্ট বিজনেস স্কুল ধরা হয়, নর্থ সাউথকে বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ধরা হয়। আমি চিন্তা করতাম যে হাউ ক্যান ইট বি সো মাচ বেটার, বাট আসলে না সাটল ডিফারেন্সেস গুলা এখানে আসলে বোঝা যায় যে আসলে একটা স্টুডেন্টের মধ্যে ছোট ছোট রিসার্চ ওরিয়েন্টেড চিন্তা ভাবনা কিভাবে আসলে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করে দেওয়া হয়। আমি যেমন এখন যেখানে বসে আছি, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। আমি এখন যেখানে বসে আছি, দিস ইজ কল্ড দ্য স্টুডেন্ট সেন্টার, যেখানে 24 আওয়ার্স ওপেন থাকে। এখানে all facilities are there for students where students can come. আমাদের নর্থ সাউথে যেমন আমার মাঝে মাঝে আইডি কার্ড ভুলে গেলে আমাকে ঢুকতে দিত না ইউনিভার্সিটিতে, ঠিক আছে? ইটস সাচ এন অ্যাবসার্ড কনসেপ্ট ইন বাংলাদেশ আর কি। অ্যান্ড এখানে যদি বলি, এখানে এনিওয়ান ক্যান কাম 24 আওয়ার, এখানে মানুষ ঘুমায়, গোসল করে, এখানে খায়, এখানে পড়ালেখা করে। So they have created an ecosystem where you can study, you can explore yourself, you can do research. So I think এই ছোট ছোট subtle differences গুলো না makes a lot of difference, and unless you experience that life, it's very difficult to understand যে আসলে difference গুলা কোথায়। So that's the first point. এখন যদি বলি আমার স্কলারশিপ জার্নির কথা, সেই ক্ষেত্রে আমি মনে করি হচ্ছে, মানে the reason I actually chose the Chevening scholarship, to apply for Chevening scholarship, is there are definitely a lot of other scholarship opportunities around. আমার কাছে, given my career where I was in Bangladesh, for me, plus due to my financial conditions, it was not feasible for me to pay for a master's abroad. So I needed a full funded scholarship. Plus I'm a married guy with a kid, so I needed some stipend to support me throughout my master's journey, because I knew the master's jodi kori ami ekhane I would not have a job. So I explored those opportunities যেখানে আমার full funded scholarships আছে, plus আমাকে একটা stipend pay করছে। এখন সেক্ষেত্রে যেটা আমি দেখি যে there are a lot of prestigious scholarships around. For example, আমি যদি কিছু নাম বলি, there is a Fulbright scholarship, Erasmus Mundus আছে, সেখানে Chevening আছে। সো এর মধ্যে আমি চিভনিং চুজ করার কারণটা হচ্ছে, আমি যেটা দেখি যে আসলে আমার যে প্রোফাইল, which is আমার প্রফেশনাল উইথ লিডারশিপ এক্সপোজার, উইথ কমিউনিকেশন স্কিলস। সো চিভনিং আসলে দেখে হচ্ছে ক্যান্ডিডেটের মধ্যে একটা ওভারঅল প্রোফাইল, যে আসলে ইটস নট অনলি ইয়োর একাডেমিক প্রোফাইল দ্যাট ম্যাটার্স, whether you have the potential in the long run to serve the country, serve the community, serve the world. সো আমার যে এথস, যে ভ্যালিউজ অ্যান্ড আমার যে প্রোফাইল, তার সাথে চিভনিং এর রিকোয়ারমেন্ট গুলো অ্যালাইন করেছে। It could be that probably you are an academic researcher who is only focused on academic research. In that case, probably
you can explore opportunities like Erasmus Mundus, যেখানে হয়তো বা academician যারা তাদেরকে better priority দেওয়া হয়, you need a high CGPA to apply and get selected. So আমার suggestion হবে to prospective scholars and prospective applicants, explore all the different scholarship opportunities that are available and নিজের প্রোফাইলের সাথে ফিউচার প্ল্যানের সাথে কোনটা অ্যালাইন করে ভালো সেটা ভালো মতো যাতে আসলে you understand, okay, this one aligns well with my profile and my future plan, and that's why I want to explore it. So আমার সাজেশন হবে এভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করা. থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাইয়া। আই এম শিওর মানে এগুলো খুবই খুবই ইউজফুল টিপস। আর এখন মোটামুটি স্কলারশিপ সিজন, দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশনই ওপেন। সো আই এম শিওর যারা আমাদেরকে শুনছেন তারা উপকৃত হবেন এই কনভারসেশন থেকে। আর আমরা অনেক অনেক কোয়েশ্চেন্স পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রশ্নগুলি করার জন্য। সময়ের স্বল্পতার কারণে হয়তো সবগুলো প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারবো না, বাট আমি রিকোয়েস্ট করছি সাকিব ভাইয়া, সোহান ভাইয়াকে আপনারা যদি কাইন্ডলি ফেসবুক লাইভে একটু কমেন্টে রিপ্লাই দিয়ে দেন খুবই ভালো হয়। বাট একটা কোয়েশ্চেন আমি নিতে চাই এখন। আমাদের দেশে স্পেশালি পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে আসলে আমাদের খুব একটা সে থাকে না। আমরা মানে যত সিরিয়ালে পড়ে যাই এবং আলটিমেটলি ওইটাই পড়া শুরু করি। সো উই হ্যাভ আ রিয়েলি গুড কোয়েশ্চেন অ্যারাউন্ড দ্যাট, যে কিনা আন্ডারগ্র্যাডে এমন একটা সাবজেক্ট পড়া শুরু করে দিল যেটা সে আসলে পড়তে চায় না বা তার প্যাশনের সাথে যায় না। ইন দ্যাট কেস মানুষ কি করতে পারে আর কি? সেই স্টুডেন্টদের জন্য আপনাদের সাজেশন কি হবে? এনিওয়ান ক্যান স্টার্ট। আমার একদম এই বিষয়ে এক্সপেরিয়েন্স আমি যদি অল্প করে বলি, সেটা হচ্ছে আমার যখন বিবিএ পড়তে হচ্ছে, আমার আসলে ফিল্ম মেকিং পড়ার ইচ্ছা, বিবিএ পড়ার ইচ্ছা ছিল না। অনেক কষ্টে আইইউটির সিএসসি তে যাব না এটা বাসায় বুঝেইছি। বাট তারপরে যেটা হলো যে আসলে ক্লাসে যেতাম, অনেকগুলো ক্লাসে, যে ক্লাসে মানে ফিল্ম মেকিং এর সাথে কানেক্ট করে না ওই ক্লাসে মনোযোগ আর নাই। And sometimes there's this anger that you have, like why, like কেন আমাকে দেওয়া হচ্ছে না। আমি এবার এটা ভাবছি আমি পালায় মুম্বাই চলে যাব কিনা বা পুনে চলে যাব কিনা। But too absurd, like I don't like with a lot of uncertainties, অত পরিমাণে rebellious. So point being হচ্ছে don't think of these like মানে life is not a Bollywood movie. Bollywood movie enjoy उसके लिए अच्छा है लेकिन इससे ज्यादा नहीं, ठीक है। So come to a basic fundamental stuff, what you can do, what is inside your constraint. Constraint is a breeding place for creativity. Necessity is the mother of invention. It's the same thing. So এটা ভালো that you are going through this at an early age. Acceptance, ঠিক আছে এটাই আমার সিচুয়েশন, কি করা যায়। আমাকে যদি কেউ বুঝাইতো যে ভাই তুমি যদি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স ঠিকমতো বুঝো তোমার মুভির ফাইন্যান্সিংটাও কাজে লাগবে, আমি কিন্তু তখন মনোযোগ দিতাম। স্ট্যাটিস্টিক্স কেন কাজে লাগবে? তুমি 20 বছরের পুরা সমস্ত হলিউড ফিল্মের একটা স্ট্যাটিস্টিক্স টেবিল বানাও, সে সবগুলোর হচ্ছে ইয়ে করো, কোন মুভি কত বাজেট ছিল, কোন মুভির স্টোরি কি ছিল, বা ডেটা অ্যানালাইসিস করো, আর দিয়ে রান করো বা এক্সেল দিয়ে রান করো, তুমি ডেটা পাবা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেওয়া হবে যে কোন ধরনের মুভি গ্রস বেশি, ইউ ক্যান চুজ। তাহলে আমার স্ট্যাটিস্টিক্স এর ইন্টারেস্টটা বাড়তো। এগুলো আমার অনেক পরে আইবিএ তে যখন আমি মজার কথা হচ্ছে যে সাকিব ভাইয়ার আমার হচ্ছে উল্টা মানে সোয়াপ আর কি, যে বিবিএ আইবিএ এন্ড নর্থ সাউথ থেকে মাস্টার্স, আমার নর্থ সাউথে আন্ডারগ্রেড বিবিএ আর আমি আইবিএ থেকে এমবিএ করছি। সো পয়েন্ট হচ্ছে যে ওই এই এক্সপেরিয়েন্স গুলা থেকে সেকেন্ড টাইম যখন আমি আবার বিজনেস করতে গেলাম তখন আই কুড কানেক্ট, তখন আমার ইন্টারেস্ট আরো বাড়ছে। বাট ফাইন্যান্সে আমাদের জাওয়াত স্যার ছিলেন, সো একটু কঠিন হয়েছে ওনার কাছ থেকে বুঝাটা। ফাইন্যান্স আমি এখন এবারে আমার টেলফারের মেইন টার্গেট হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এ খুব স্ট্রং হওয়া, বিকজ এন্ড স্ট্যাটিস্টিক্স আমি খুবই স্পেশালি করছি। আমি তো ডেটা অ্যানালিটিক্স এর স্পেশালাইজেশন কমপ্লিট করব এই বছরের মধ্যে, মানে আগামী বছরের মধ্যে। সো every subject you can eventually blend it into what you want to do. Find that angle, do it, take it as a learning experience, and if you have the will, কেউ থামাতে পারবে না। That's all from me. Absolutely. Thank you ভাইয়া। সাকিব ভাইয়া আপনার কাছে। আচ্ছা ফাতেমা, আমি এই কোয়েশ্চেনটার আনসার না একটু ইকোসিস্টেম পার্সপেক্টিভ থেকে দিই, বিকজ ইটস ওয়াইপিএফ. I think a lot of youth are definitely watching it to improve themselves, but also a lot of youth who would become future policymakers. I think they have a lot to learn from it as well. And
whoever asked this question, thank you so much for this question. আমি আমার কোনো না কোনো পার্টে আমি চিন্তা করছিলাম যে এটা হয়তো বা কভার করবো, বাট সময়ের জন্য কভার করা ছিল না, বাট থ্যাঙ্কস ফর রেইজিং ইট। কেন বলছি, আমরা দের ইজ আ ট্রেন্ড কারেন্টলি যে ইউথের স্কিলস নাই, এইটা নিয়ে না আমরা সবসময় সব দোষ ওই যে উদর কিন্ডি পিন্ডি বুদরগারের মতো সব দোষ ইউথদের উপরে ফেলার চেষ্টা করি, যে ইটস অল ইউথস ফল্ট, তোমরা কেন স্কিল গেইন করছো না, তোমাদের কেন নাই। বাট আমাদের না ওভারঅল ইকোসিস্টেমে দের ইজ আ লট অফ প্রবলেমস, দের আর লট অফ গ্যাপস। শুরু করি এটা দিয়ে যে আমাদের প্যারেন্টসদের মাইন্ডসেটের একটা বিশাল চেঞ্জের দরকার আছে, যে আসলে আমার ছেলে বা আমার মেয়ে, আমার বাচ্চা কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটা তাকে ফ্রিলি চুজ করতে দেয়া এবং তার প্যাশন অনুযায়ী তাকে পড়তে দেয়া, এই মাইন্ডসেট, এই বিহেভিয়ারাল চেঞ্জটা করাটাও আসলে একটা খুব খুব গুরুত্বপূর্ণ। আনলেস না ওই যে আমরা এই ছোট ছোট ডিসকাশনগুলোতেই করবো, আমরা যদি এই ব্রডার মাইন্ডসেট চেঞ্জগুলো না করতে পারি। খুব ইন্টারেস্টিং, আমি গতকালকে আমার একজন স্কুলের টিচার, চট্টগ্রামের একজন লেজেন্ডারি টিচার উত্তম স্যার, ওনার একটা পডকাস্ট শুনছিলাম, ওনার একটা সাক্ষাৎকার। তো উনিও বলছিলেন যে ওনার বাবা মা ওনার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক, যিনি যার জীবনের স্বপ্ন ছিল হচ্ছে ছেলেকে ডিগ্রি পাস করাবেন, এবং ওনার ছেলেকে ডিগ্রি পাস করাইছেন। এবং পরে উত্তম স্যার ডিগ্রি পাস করার পর রিয়েলাইজ করলেন যে আসলে ডিগ্রি পাস করে তো কিছুই করা সম্ভব না লাইফে, আই নিড আদার স্কিলস টু ডু সামথিং। সো সামটাইমস আমাদের প্যারেন্টসদেরও আসলে না যে 20 বছর পুরনো একটা মাইন্ডসেট থাকে যে আমার সময় এটা বেস্ট, আমার ছেলেকে আমার মেয়েকে এটাই করতে হবে। সো ওই বিহেভিয়ারাল চেঞ্জটা দরকার আমার কাছে মনে হয়। সিমিলারলি ইকোসিস্টেম লেভেলে আমার কাছে মনে হয় উই নিড টু চেঞ্জ আওয়ার কারিকুলাম, এডুকেশন সিস্টেম, আওয়ার দ্য এন্টায়ার সিস্টেম নিডস আ প্রিটি বিগ ওভারহল। আমি প্রায় দেখি আমাদের এডুকেশন স্কুল সিস্টেমে ওভারহল হচ্ছে, জানি না কতটা কার্যকর হয়। এখানে আরেকটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আই হ্যাভ আ কিড হু 7-year-old, যে হচ্ছে বাংলাদেশেও পড়েছে, এখন ইউকেতেও পড়ছে, ইউকে পাবলিক স্কুলে পড়ছে বাই দ্য ওয়ে, বাংলাদেশে একটা ভালো প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে। The difference in educational quality and curriculum is massive. একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার ছেলে ম্যাথস করতে পছন্দ করতো না, করে না এখনো, ম্যাথস করতে পছন্দ করে না, ওকে আমি বলেও ম্যাথস করাইতে পারি না। কিছুদিন আগে দেখলাম ওর স্কুল থেকে এসে হি ইজ ভেরি এক্সাইটেড টু ডু ম্যাথামেটিক্স। ওয়াই? পরে আমাকে একটা অ্যাপ নামায় দেখালো, ওদের স্কুলে কমপ্লিটলি গেমিফাইড ওদের ম্যাথমেটিক্স সেশনটা, যেখানে হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে হি ক্যান ক্রিয়েট এ ক্যারেক্টারটাকে সে নিজের মতো করে সাজাতে পারবে, ক্যারেক্টারটাকে নিজের মতো করে বিভিন্ন টুলস দিতে পারবে। অ্যান্ড দের আর ডিফারেন্ট গেমস, যে 60 মিনিটে কে 1 মিনিটে কে কয়টা ম্যাথ সলভ করতে পারছে, কে কয়টা নাম্বার টেবিল শেষ করতে পারছে। অ্যান্ড দ্যাট গট হিম এঙ্গেজড বিকজ হি লাভস গেমিং। মানে আমাকে বুঝতে হবে আসলে আছে বর্তমান জেনারেশনের বাচ্চারা কি চায়, ইউথরা কি চায়, and probably change the education system curriculum in a way so that it caters to the need of the youth as well. So আমার কাছে মনে হয় আমাদের ওই ওভারঅল একটা এডুকেশনাল সিস্টেম, ইকোসিস্টেম একটা চেঞ্জ দরকার। এত লম্বা ফিরিস্তির পরে ভেরি শর্টলি আমি আসল কোয়েশ্চেনের আনসারটা দিই, যে আমি তো আমার ইচ্ছা মতো পড়তে পারছি না, কি করব? এখানে একটা মাইন্ডসেট চেঞ্জের দরকার আছে। আমরা মাঝে মাঝে চিন্তা করি কি যে আমাদের আন্ডারগ্রেড এটাই পড়েছি মানে আমার শেষ, এটাই আমার লাইন। হ্যাঁ, I graduated from a business school, that means আমাকে সারা জীবন বিজনেসই করতে হবে, বা আমার বিজনেস নিয়ে কাজ পড়ালেখা করতে হবে। আমি ইঞ্জিনিয়ার মানে সারা জীবন ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে। নট নেসেসারিলি। ঠিক আছে, বাবা মাকে খুশি করার জন্য বা কোনো একটা সামাজিক কারণে হয়তো বা ইউ আর স্টাডিং ইউর আন্ডারগ্রেড in a particular subject that doesn't match with your passion. You have later on, when you gain more independence, you have opportunities to explore other opportunities in life as well. I have a cousin যার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সে প্রোগ্রামার হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। ফ্যামিলি বা বিভিন্ন প্রেশারের কারণে তাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। সে বের হওয়ার পরে জীবনে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ করে নাই। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করে সে এখন পর্যন্ত হি ইজ ওয়ার্কিং ইন প্রোগ্রামিং, ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট। সো এইসব ক্ষেত্রে একটু ওই মাইন্ডের ব্যারিয়ারগুলোকে চেঞ্জ করা দরকার, যে ওকে প্রবাবলি আই এম স্টাক নাও, আমার কিছু কনস্ট্রেন্টস চলে আসছে, বাট হাউ ক্যান আই রিয়েলি ওয়ার্ক অ্যারাউন্ড ইট? আমার প্যাশনটাকে আমি ভবিষ্যতে কিভাবে পারসিউ করতে পারি? বিকজ লাইফ তো আসলে ওই আন্ডারগ্রেডের 4 বছরের লাইফটা শেষ না। There's a whole life ahead of you. You can do your master's in something that attracts you more. You can do a second master's in something that attracts you more. So there's always opportunities to pivot your career in a way so that you can pursue your dream, your passion in the future.
Absolutely. Thank you so much, সাকিব ভাইয়া, সোহান ভাইয়া। I think আমরা খুব ন্যাচারালি একটা ট্রানজিশনে চলে এসেছি wrap up এর দিকে। So আমি wrap up এ যাব, বাট আমি ওয়ান সেন্টেন্সে একটা জিনিস শুনতে চাই আপনাদের দুইজনের কাছ থেকে। একটু হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন। যদি আমরা মানে আপনারা যদি আপনাদের আন্ডার গ্রাজুয়েট যে সময়টা, ওই সময়টা যদি ফিরে যেতে পারতেন, what is the one thing you would do differently? So মেবি জাস্ট একটা জিনিস যেটা এখন যারা আসলে পড়ছে ইউনিভার্সিটিতে তারা প্রবাবলি ওখান থেকে শিখতে পারবে আর কি। whoever is ready. আমি দুটা জিনিস শেয়ার করি ফাতেমা। জি। আমার সিজিপিএ খুব একটা ভালো না, যদিও সিজিপিএর কারণে এখন পর্যন্ত আটকায় নাই কখনো, বাট আমি তারপরে বলবো there is a once again একটা মানসিকভাবে কনফিডেন্সের একটা প্রবলেম থাকে। So if I could go back to my undergrad years, I would work on my CGPA and have a higher CGPA. And the second thing is I would have more fun. Now that I look back to my undergrad years, I only remember the fun things that happened. So I would have more fun in my undergrad years. নাইস, থ্যাংক ইউ সাকিব ভাইয়া। জন ভাইয়া। আমার দিক থেকে ফার্স্ট অফ অল any change we make in the past would change present right now. So আমি থাকতাম না, তো ওই দিক থেকে আমি আর এভাবে কখনোই ভাবি না যে আগে আমি এভাবে অনেক সময় ভাবতাম, একদম বন্ধ করে দিচ্ছি, ইটস আ ওয়েস্ট অফ টাইম, যে কি করলে কি হতো, উই নেভার নো, আই মে হ্যাভ ডাইড, আই উড হ্যাভ বিন আ গ্রেট ফিল্ম মেকার ইন ইউকে, আমি ফ্লাই করে কোনো জায়গায় যাচ্ছি, প্লেন ওই মালয়েশিয়ার যে প্লেনটা হয়ে গেল, হয়তো আমি ওর মধ্যে বসে আছি, গায়েব হয়ে গেলাম, উই নেভার নো হোয়াট উড হ্যাপেন। বাট yeah, it's a good thing to do in a strategy reflective session. So reflective যদি বলি, I would invest more in relationships with my friends, যে ইভেন্ট করা, ফান করা, যেটা আমি এমবিএ তে রিপিট করিনি। আমার বিবিএ এর মিস্টেকটা ছিল যে আমি বিবিএ তে বেশি মানুষের সাথে মিশি নাই, একদম চুপচাপ পড়াশোনা করতাম, নিজে সেলফ স্টাডি। আমি আসলে বলা যায় বিবিএ আর ফিল্ম মেকিং দুইটাই আন্ডারগ্রেড করছি আমি। ওইটা সেলফ লার্নিং আর একটা হচ্ছে এভাবে। তো আমি মানুষের সাথে কম টাইম স্পেন্ড করছি প্রথমটাতে, তো এটা আমি টেলফারেও করছি না। আমার मेरे यहाँ पे बहुत सारे इंडियन दोस्त बन गए हैं, वहाँ पे যারা আমার বাংলাদেশি ফ্রেন্ড তো এখনো খুঁজতেছি, এখানে পাইনি। অন্যান্য দেশি আমি মিশতেছি মানুষজনের সাথে যত বেশি আমার পড়াশোনার পাশাপাশি করা যায়। আর রিলেশনশিপ উইথ প্যারেন্টস, ইটস সামথিং we should not take our parents for granted. We never know কখন কি হয়। Even we may be, কারণ you may see your friend, maybe they have lost a parent at a young age. সো প্যারেন্টসদের থেকে আমাদের অনেক শিখার আছে, যতই তারা আমাদের বকা, ওই বয়সটাতে আমরা অনেক পছন্দ করি বাবা মার উপদেশ নাক গলানো, বাট হ্যাভিং দ্যাট বন্ড এন্ড ওয়াই দে ট্রাইং টু ডু ইট, ওইটাতে ফোকাস করলে it would be more nurturing in the long run. Yeah, so investing in relationships would be important. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে খুবই ইন্সপায়ারিং ইনসাইটফুল কনভারসেশন ছিল, আমি খুব এনজয় করেছি, আর আশা করি যারা আমাদের সাথে ছিলেন তখন আপনারাও এনজয় করেছেন এবং শিখতে পেরেছেন। অ্যান্ড থ্যাংকস অ্যাগেন সাকিব ভাই, সোহান ভাই, ফর দ্য ওয়ান্ডারফুল কনভারসেশন অ্যান্ড ফর জয়নিং আস টুডে। আমরা উই আর ওভার টাইম অ্যাকচুয়ালি, সো এখানে র্যাপ আপ করবো। সো হ্যাভ আ গ্রেট রেস্ট অফ দ্য ডে অর নাইট। থ্যাংক ইউ সো মাচ, বাই। It's been a pleasure.